আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। যেহেতু এটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করতেছি, আর্থিক বিবরণী মানেই আমাদের প্রশ্নে এটি রেওয়ামিল দেওয়া থাকবে। একটা ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবকাল শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের সমাপনী জের দ্বারা মূলত রেওয়ামিল প্রস্তুত করে থাকে। যেহেতু এটি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, তাই আমরা বলতে পারি আমাদের প্রশ্নে যে রেওয়ামিলটা দেওয়া আছে এই রেওয়ামিলের ডেবিট দিকে আছে সম্পদসমূহ, ব্যয়সমূহ এবং সংরক্ষিত আয়ের যে দফাগুলো, যেমন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান, এই দফাগুলো আসলে রেওয়ামিলের ডেবিট দিকে থাকে। ঠিক তেমনইভাবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর রেওয়ামিলে ক্রেডিট দিকে থাকে শেয়ার মূলধন, থাকে দায়সমূহ, থাকে আয়সমূহ, থাকে প্রারম্ভিক রক্ষিত আয়ের জের এবং আমাদের যে শেয়ার হোল্ডাররা আছে তাদের যে সত্ত্ব, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিয়ার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই দফাগুলো মূলত রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে। তাহলে এই প্রশ্নেও আসলে তার ব্যতিক্রম নয়। আমি যদি প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্নে বলা আছে নদী লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। এখানে স্পষ্ট বলে দিছে যে নদী লিমিটেড সরকারের কাছ থেকে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করছে, যেখানে প্রতিটি শেয়ারের আসল মূল্য 10 টাকা। তারপরে কি বলা হয়েছে, 31 ডিসেম্বর 2021 সালে তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো। অর্থাৎ 2021 সালের 31 ডিসেম্বর তারিখে এই প্রতিষ্ঠান খতিয়ানের সমাপনী জের দ্বারা এই নিম্নলিখিত রেওয়ামিলটি প্রস্তুত করেছে। এখন রেওয়ামিলে কী কী দফা আছে এগুলো আমরা আর দেখবো না, কারণ আমরা একটু আগেই বললাম ডেবিট দিকে আছে সম্পদসমূহ, ব্যয়সমূহ, সংরক্ষিত আয়ের যে দফাগুলো, লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান এবং ক্রেডিট দিকে আছে শেয়ার মূলধন, দায়সমূহ, আয়সমূহ, প্রারম্ভিক রক্ষিত আয় বা সংরক্ষিত আয় এবং শেয়ার হোল্ডারদের শর্ত, যেমন সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, তারপরে হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, শেয়ার অধিকার। এই দফাগুলো আসলে রেওয়ামিলের ক্রেডিট দিকে আছে। আমরা মূলত এখানে ভালোভাবে খুব সুন্দরভাবে সমন্বয়গুলো পড়ে নেব। আমাদের সমন্বয়ে যে তথ্যগুলো দেওয়া আছে, সমাপনী মজুত পণ্যের মূল্য 35,000 টাকা, বকেয়া মজুরি 500 টাকা এবং বকেয়া ভাড়া 1,000 টাকা, প্রাপ্য হিসেবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। 4 দালান কোঠার উপর 5% এবং কনকাবজার উপর 10% অবধি ধার্য করতে হবে। 5 সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। এই সমন্বয়গুলো আমরা পড়ে নিলাম। আর সমন্বয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে আমাদের প্রশ্নে যে রেওয়ামিলটা দেখতেছি, এই রেওয়ামিল মানে আসলে অলরেডি এই হিসাবগুলো হিসাবভুক্ত হয়ে গেছে। আর সমন্বয় মানে কোনো না কোনোভাবে রেওয়ামিলে এই লেনদেনগুলো হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে। আর আমরা মূলত যখন এক মালিকানা কারবার বলো আর যৌথ মূলধনী কারবার বলো, আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণীতে আমরা মূলত এক মালিকানা কারবার হলেও আমাদের মূল করণীয় 3টা, যৌথ মূলধনী কারবার হলেও আমাদের মূল করণীয় 3টা। আমরা সেই করণীয়গুলো রেওয়ামিল এবং সমন্বয় মিলে 2 জায়গা থেকে করি। আমরা একটু জেনে রাখবো, রেওয়ামিলের কাজ একবার, সমন্বয়ের কাজ 2 বা ততোধিক ভার। এগুলো যদি আমরা জেনে রাখি আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে রেওয়ামিল থেকে যেটাই আমরা যেখানে লিখি না কেন আমরা একবার লিখতে পারবো, আর সমন্বয় থেকে আমরা সর্বনিম্ন লিখব 2 বার। এখন আমরা সৃজনশীল প্রশ্নে আসবো। আমাকে কি করতে বলছে? কয়ে বলছে অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয় করো। তাহলে অগ্রিম বেতনের পরিমাণ অর্থাৎ কর্মচারীকে আমরা কত টাকা অগ্রিম বেতন প্রদান করছি এই পরিমাণটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ক সলভ করার আগে আমরা আসলে খাতায় লিখব, 1 নং প্রশ্নের সমাধান লিখবা ক অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয়। অর্থাৎ যেটা তোমাকে নির্ণয় করতে বলছে তুমি সেটা তোমার খাতায় লিখবা, অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয়। লিখার পর তুমি রেওয়ামিলে যাবা যে আসলে তুমি এবছর কর্মচারীকে কত টাকা বেতন প্রদান করছো। তুমি এবছর বেতন প্রদান করছো 17,000 টাকা। এখন আমরা আর্থিক বিবরণী অধ্যায় বলো বা হিসাব বিজ্ঞানে অন্যান্য প্রতিষ্ঠানের যাহাই প্রস্তুত করি না কেন, আমরা মূলত হিসাবকালটাকে মূল কেন্দ্রবিন্দু ধরে আসলে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। আমরা স্ট্যান্ডার্ড হিসাবকাল বলতে আমরা আসলে 12 মাস অর্থাৎ 1 বছরকে জানি। এই যে আমরা হিসাবকাল আমি রেখে রেখেছি আসলে 12 মাস। আমরা মূলত যে আর্থিক বিবরণী করি এটা 12 মাসের আসলে সময়ের জন্য। এখানে আমরা যদি এই প্রশ্নে দেখি, আমাদের এই হিসাবকালটা শুরু হয়েছে 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। আমার একটা বাউন্ডারি বা লিমিটেশন আছে যে আমি এখানে হিসাবগুলা কাদেরকে
এখানে হিসাবের বইতে সংরক্ষণ করব জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে, এই লেনদেন থেকে যে হিসাবগুলো সৃষ্টি হয়েছে, এই হিসাবগুলোকে নিয়েই আমরা আসলে মূলত জাবেদা করার পর খতিয়ান করব, রেওয়ামিল করব, তারপরে সমন্বয় জাবেদা করব, আমরা কার্যপত্র করব, আর্থিক বিবরণী করব। মূল বিষয়টা হচ্ছে এটা। তার মানে হিসাবকাল হচ্ছে আমাদের আসলে স্ট্যান্ডার্ড হিসাবকাল 1 বছর, অর্থাৎ 12 মাস। তাহলে এই অঙ্কের জন্য আমার হিসাবকাল জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখন জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার এই ব্যবসায় প্রতিষ্ঠানে আমার কর্মচারীরা কাজ করবে, তাদেরকে আমরা প্রতি মাসে আসলে বেতন প্রদান করব। জানুয়ারি মাসের কাজ শেষ হবে, জানুয়ারি মাসের বেতন দেবো, ফেব্রুয়ারি মাসের কাজ শেষ হবে, ফেব্রুয়ারি মাসের বেতন দেবো। মূল বিষয়টা হচ্ছে এটা। এখন আমরা দেখতেছি আমাদের প্রশ্নে বেতন আমি আমার কর্মচারীকে নগদ 17,000 টাকা দিছি। এই যে নগদে 17,000 টাকা দিছি, প্রশ্নে স্পষ্ট বলা আছে 17 মাসের জন্য দিছি। আর আমরা তো এই বছরে আমাদের কর্মচারীর কাছ থেকে কাজ বুঝিয়ে নিছি জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 12 মাসের। কারণ হিসাবকাল আমাদের 12 মাস। 12 মাস ব্যতীত আমি কি আসলে বেশি সময়ের জন্য এই হিসাবকালে কর্মচারীর কাছ থেকে কাজ আদায় করতে পারবো? কখনোই তো পারবো না। কারণ 1 বছর সমান তো আমরা 12 মাস জানি। তাহলে 1 বছরে আমরা কর্মচারীর কাছ থেকে 12 মাসের বেশি কীভাবে কাজ আদায় করে নেব? তাহলে আমি আমার কর্মচারীকে এই যে 17,000 টাকা যে বেতন প্রদান করছি, আমি প্রদান করছি 17 মাসের জন্য। এই যদি 17 মাসের জন্য আমি প্রদান করে থাকি, এই 17 মাসের মধ্যে আমার হিসাবকালের মধ্যে 12 মাস, তাহলে 12 মাস আমি কাজ বুঝে নিছি। তাহলে আমি 5 মাস আসলে কি করছি? অগ্রিম প্রদান করছি। এটা আমাকে বুঝে নিতে হবে। আমি আসলে 22 সালের জন্য 5 মাসের আগাম বেতন কর্মচারীদেরকে দিয়ে রাখছি। এখন আমাকে প্রশ্নে তাই বলা আছে যে অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয় করো। আগে বিষয়টা ফিল করো, আমাকে বেসিক বুঝতে হবে। তাহলে আমি কর্মচারীদেরকে 17 মাসের বেতন প্রদান করছি। আমাদের রেওয়ামিলে বেতন বলো, মজুরি বলো, ভাড়া বলো, অর্থাৎ ব্যয় সংক্রান্ত যেগুলো থাকে, বেতন, ভাড়া, বিমা, স্যালামি, এগুলো আসলে রেওয়ামিলে যেটা থাকে, যেটা আমি নগদ প্রদান করছি ততটুকু অংশ। তাহলে আমি বেতন নগদ দিচ্ছি 17,000 টাকা। কত মাসের জন্য? 17 মাসের জন্য। 17 মাসের মধ্যে আমার হিসাবকালের মধ্যে কয় মাস? 12 মাস। হিসাবকালের মধ্যে জয় মাস, তয় মাস হচ্ছে আমাদের এই হিসাবকালের ব্যয়। এখন আমি অগ্রিম প্রদান করছি, অর্থাৎ আগামী বছরের জন্য প্রদান করছি কয় মাস? 5 মাস। মূলত এইটাই অগ্রিম। ওকে, অগ্রিম মানে কি? আসলে পরবর্তী হিসাবকালের জন্য আগাম পরিশোধ করাকে আমরা অগ্রিম বলি। তাই আমরা লিখছি অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয়, দিয়ে নিচে লিখবো অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন নির্ণয়ের ক্ষেত্রে একদম আমরা ঐহিক নিয়মে করতে পারি যে 17 মাসের জন্য 17,000 টাকা। অতএব 1 মাসের জন্য তাহলে আমি কী করবো? 17,000-কে 17 দ্বারা ভাগ করব, কারণ 1 মাসের জন্য তো 17 মাসের জন্য যদি 17,000 হয়, 1 মাসের জন্য তো কম বের হবে। অগ্রিম কয় মাস? 5 মাসের জন্য, অর্থাৎ 5 মাসের জন্য 1 মাসের জন্য যত বের হবে 5 মাসের জন্য তার বেশি বের হবে। তাহলে 17,000 গুণন 5 ভাগ 17। তাহলে এই অগ্রিম বেতন ওই কাজটাই করছি। আমি 17,000 টাকা কয় মাসের জন্য দিছি? 17 মাসের জন্য। 17 দ্বারা ভাগ করব, তাহলে প্রতি মাসের টাকা বের করব। তাহলে আমি যদি 17,000-কে 17 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি মাসের জন্য 1,000 ভাগ, এইভাবে কেটে দেওয়া লাগবে না, বোঝানোর জন্য। প্রতি মাসের জন্য 1,000। কয় মাসের অগ্রিম দিছি আমি? 5 মাসের। তাহলে প্রতি মাসে যদি 1,000 ধরে আমি 5 মাসের জন্য অগ্রিম দেই, তাহলে আমি মোট 5 মাসের জন্য 5,000 টাকা অগ্রিম প্রদান করছি। মূল বিষয়টা হচ্ছে এটা। এই জিনিসটা আমি আরেকটা জিনিস তোমাকে বুঝাই। এখানে তো আমাকে অগ্রিম বেতনের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমাকে যদি এমন বলতো যে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো, তখন কি হতো? তখন কিন্তু এখানে 17 মাস থাকতো না। তখন বেতন ধরো আমার থাকতো 9 মাস বা 8 মাস বা 10 মাস। যে বেতন লেখা আছে আমাদের 9 মাস, 9 মাসে লেখা আছে হচ্ছে আমাদের 18,000 টাকা। তখন আমার কাছে আসলে বেতনটা বকেয়া নির্ণয় করতে বলতো, কারণ আমার হিসাবকাল 12 মাস, আমাকে 12 মিলাতে হবে। 12 মিলাতে হবে। তাহলে কর্মচারী এই হিসাবকালে 12 মাস আমাকে সেবা দিছে, অর্থাৎ কর্মচারীর কাছ থেকে আমি 12 মাসের সেবা বুঝে নিছি। 12 মাসের মধ্যে আমি রেওয়ামিলে একটু দেখতেছি বেতন 9 মাসের প্রদান করছি। তাহলে 12 মাসের সেবা বুঝে নিছি, আমি কর্মচারীকে বেতন দিছি কয় মাসের? 9 মাসের। তাহলে কয় মাসের বেতন আমি এখনও দেই নেই, সেবা বুঝে নিছি, বাট আমি বেতন পরিশোধ করি নাই, সেটা হচ্ছে 3 মাসের। তখন ওটা হচ্ছে বকেয়া বেতন। তাহলে তখন বকেয়া বেতন আমি বের করবো কীভাবে? আমি 18,000-কে আমি কয় মাসের জন্য 18,000 টাকা দিছি? এই যে আমাদের ব্র্যাকেটে জয় মাস থাকবে, 17 মাসের জায়গায় যদি 9 মাস থাকে, আমি 18,000-কে 9 দ্বারা ভাগ করব। আমাদের 12 মিলাতে প্রয়োজন কত? 3 দ্বারা গুণ করব। তাহলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, এই তখন 6,000 টাকা বকেয়া হতো। মূল বিষয়টা হচ্ছে এটা। তার মানে আমি এখানে যাই করি না কেন, আমাকে ইকুয়াল টু 12 মিলাতে হবে। 12 মিলাতে হবে। 12 চেয়ে যদি বেশি থাকে আমার এখানে অগ্রিম, 12 চেয়ে যদি কম থাকে এখানে আমাদের বকেয়া। আমরা দুটাই এখানে বুঝলাম। আমাদের ক ডান, আমরা খুব সহজে ক করে ফেলতে পারলাম। ওকে, এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে 2021 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নির্লাভ নির্ণয় করো। আমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি আর যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি। আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে হিসাবকাল শেষে
নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করে থাকি। আমরা আয় বিবরণী মূলত প্রস্তুত করি আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য। আর্থিক ফলাফল বলতে আসলে ব্যবসায় প্রতিষ্ঠানের নিট মুনাফা বা নিট ক্ষতিকে আমরা বুঝিয়ে থাকি। তাহলে এখানে স্পষ্ট বলছে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিট লাভ নির্ণয় করো। তাহলে নিট লাভ নির্ণয়ের জন্য আমাকে আসলে মূলত আয় বিবরণী প্রস্তুত করতে হবে। আমরা নিট লাভ নির্ণয়ের জন্য যখন আয় বিবরণী প্রস্তুত করব, আমরা আয় বিবরণী দুইভাবে প্রস্তুত করে থাকি। আমরা যদি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী প্রস্তুত করি, আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি, এবং আমরা যদি পণ্যের প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী প্রস্তুত করি, আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি। তাই আমরা শুরুতেই দেখে নেব আসলে আমার এই প্রতিষ্ঠানটা যেহেতু নিট লাভ বের করব, আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে, এটা আসলে পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান না সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান। কারণ সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান হলে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, পণ্যের প্রতিষ্ঠান হলে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আমরা রেওয়া মিলে দেখতেছি ক্রয় ও বিক্রয় আছে। রেওয়া মিলে ক্রয় বিক্রয় থাকার কারণে আসলে এটি পণ্যের ব্যবসায়ের প্রতিষ্ঠান। যেহেতু পণ্যের ব্যবসায়ের প্রতিষ্ঠান, তার মানে আমাকে এখানে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে হবে। ওকে, আমরা এখন নিট লাভ নির্ণয়ের জন্য আমরা ক্ষয়ে আয় বিবরণী প্রস্তুত করব। তাই আমরা লিখব খ, প্রতিষ্ঠানের নাম লিখবা আয় বিবরণী, তার নিচে লিখবা 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকি আসলে একটা হিসাব করে সমাপ্ত বছরের জন্য। ওকে, আমরা আয় বিবরণীতে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মূলত কী করি? বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মূলত আমরা 5টা ধাপে আমরা নিট লাভ নির্ণয় করি। 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমাদের পরিচালনায়, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আগে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। আমরা পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি পাবো। তাহলে প্রথমে আমরা লিখব পরিচালন আয়। তাহলে আমরা শখ করব বিবরণ টাকার ঘর 3টা লিখে আমরা প্রথমে আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে প্রথমে আমরা শিরোনাম দেবো, এটা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর জন্য পরিচালন আয়। হিসাব বিজ্ঞানে পরিচালন আয় বলতে শুধুমাত্র আমরা একটা আয়কেই বুঝে থাকি, সেটা হচ্ছে বিক্রয়ের মাধ্যমে আমরা যত টাকা আয় করি, বিক্রয়টা আমার রেওয়া মিলে থাকে। ওকে, তাহলে আমরা দেখতেছি পরিচালন আয় তথা বিক্রয় আমাদের রেওয়া মিলে 1,25,000 টাকা আছে। এটা কিন্তু সারা বছরের বিক্রয়কে নির্দেশ করে, অর্থাৎ 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমি সারা বছরে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন কাস্টমারের নিকট 1,25,000 টাকায় পণ্য বিক্রি করছি। এখন আমরা প্রথমেই লিখব বিক্রয়, 1,25,000 টাকা বিক্রয়ের কাজ আছে। আমরা জানি বিক্রয়ের কাজ থাকলে বিক্রয়টাকে আমাকে প্রথম ঘরে লিখতে হবে, কাজ থাকলে প্রথম ঘর। আমরা বিক্রয় প্রথম ঘরে লিখবো 1,25,000 টাকা। কেন? কাজ আছে। আর এই বিক্রয়ের কাজ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। বিক্রয়ের কাজ রেওয়া মিলে সর্বোচ্চ 2টা থাকবে। বিক্রয়ের কাজ রেওয়া মিলে সর্বোচ্চ 2টা থাকবে, 1 বিক্রয় ফেরত, 2 বিক্রয় বার্তা। আর রেওয়া মিলে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, সমন্বয় একাধিক থাকতে পারে, যেমন মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ওকে, তারপরে অলিখিত বিক্রয় ফেরত, অলিখিত বা ধারে বিক্রয়, সমন্বয় একাধিক কাজ থাকতে পারে। তাহলে আমরা বিক্রয় রেওয়া মিলে দেখতেছি 1,25,000 টাকা আছে। আমরা দেখবো রেওয়া মিলে বিক্রয় বার্তা বিক্রয় ফেরত আছে কিনা। এই দেখো, তার নিচে ফেরত আছে। ফেরত, এখন ফেরতটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বিক্রয় কোন দিকে আছে? বিক্রয় ক্রেডিট দিকে আছে। এখন বিক্রি করার পর নিম্নমানের জন্য বিক্রয়কৃত পণ্য যদি নিম্নমান হয়, কাস্টমার আমাকে ফেরত দিবে। এর ফলে আসলে বিক্রয় নামক আয় কমে যাবে। তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে থাকে, বিক্রয় ফেরত ডেবিট দিকে থাকবে। এটাই বোঝার উপায়। এই যে ফেরত ডেবিট দিকে থাকবে যেটা, এটা বিক্রয় ফেরত। ক্রেডিট দিকে যেটা থাকবে এটা ক্রয় ফেরত। কারণ ক্রয় ডেবিট দিকে থাকে, ক্রয় ফেরত ক্রেডিট দিকে থাকবে। ফেরত মানে বিপরীত প্রক্রিয়া, আর কোনো কিছুই না। তাহলে বিক্রয় প্রথম ঘরে লিখবো 1,25,000 টাকা, বিক্রয় ফেরত আমাদের 4,000 টাকা আছে, তাই লিখবো মাইনাস বিক্রয় ফেরত 4,000 টাকা। তাহলে আমি 1,25,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে আমাদের সমন্বয়ে বিক্রয় রিলেটেড কোনো কিছু আসলে নাই। আবার রেওয়া মিলেও বিক্রয় বার্তা নাই। তাহলে যদি থাকতো আরও কাজ, বিক্রয় বার্তা থাকলে বিক্রয় বার্তা বিয়োগ করতাম, সমন্বয়ে বিক্রয় রিলেটেড কোনো কিছু নাই। তাই আমরা এই 4,000 টাকা বিয়োগ করে একদম তৃতীয় ঘরে দেবো 1,21,000 টাকা। এটাই আমাদের নিট বিক্রয়, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পরিচালন আয়। তাহলে এই বছরে আমাদের পরিচালন আয় 1,21,000 টাকা। ওকে, এখন পরিচালন আয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব, অর্থাৎ বাদ দিব। আর বিক্রিত পণ্যের ব্যয় কী মিন করে? এই যে আমি যে 1,25,000 টাকায় পণ্য বিক্রয় করছি, এই 1,25,000 টাকার মধ্যে আমার আসল কত? কারণ আমি যে 1,25,000 টাকায় পণ্য বিক্রয় করছি, এটা কি পুরোটাই আমার লাভ? পুরোটা আমার আয় না তো, এখানে আমার একটা আসল আছে। ওকে, যেমন এক্সাম্পল দেই, আমি একটা পণ্য 8 টাকায় কিনে আমি 12 টাকায় বিক্রি করলাম।
এই 12 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এই 8 টাকা হচ্ছে আমি যত টাকায় বিক্রি করলাম তার ব্যয়। এটাকেই আমরা বলতেছি বিক্রিত পণ্যের ব্যয়। এটাকে আমি সহজভাবে এইভাবে বলতে পারি যে 8 টাকার পণ্য যে 12 টাকায় বিক্রি করলাম, এই 12 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এই 8 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই জিনিসটা আমি যত সহজে বলতেছি, আমি যখন আর্থিক বিবরণী অধ্যায়ে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ 8 টাকা, এই 8 টাকাটা নির্ণয় করার চেষ্টা করব, তখন অত সহজে আমি নির্ণয় করতে পারবো না। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমার 4টা দফা নিয়ে আমরা কাজ করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় প্রথমে 3টা দফা আমরা যোগ করব। একটু জেনে রাখো, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়, এই 3টা যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। সেখান থেকে 4 সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। একদম সিম্পল। তাহলে আমরা আমাদের মতো করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমে 3টা দফা যোগ করব। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য। আর প্রারম্ভিক মজুত পণ্য এটা নেওয়া থাকবে, অনেক অঙ্কে থাকতেও পারে, অনেক অঙ্কে নাও থাকতে পারে। আমরা আজকে যে অঙ্কটা করতেছি, আজকের অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য নেই। দেখো, শেয়ার মূলধন আছে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, আমরা দেখতেছি ক্রয় বিক্রয়, আসলে প্রারম্ভিক মজুত পণ্য নাই। না থাকলে তো লিখতে পারবো না। তাহলে প্রথমেই আমি লিখলাম কি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখে আমরা প্রথমেই খুঁজলাম প্রারম্ভিক মজুত পণ্য, নাই লিখলাম না। 2 নম্বরে আমরা লিখব ক্রয়। ক্রয়টাকে নিট ক্রয় রূপান্তর করব। আমাদের ক্রয় কিন্তু আমাদের আছে, এই দেখো ক্রয় 60,000 টাকা। তাহলে লিখব ক্রয়, প্রথম করে 60,000 টাকা দেবো। কেন? কাজ আছে, বিক্রয়ের মতো কাজ থাকবে। বিক্রয় থেকে যেমন বিক্রয় ফেরত থাকলে বাদ দেবো, বিক্রয় বাট্টা থাকলে বাদ দেবো, ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকলে বাদ দিব, ক্রয় বাট্টা থাকলে বাদ দেবো। তাহলে ক্রয় আমাদের প্রথম ঘরে লিখলাম 60,000 টাকা। কারণ এই বছরে সারা বছর মিলে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 60,000 টাকার পণ্য ক্রয় করছি। এখন এই 60,000 টাকার পণ্য ক্রয় করে আমরা দেখতেছি নিম্নমান ছিল 3,500 টাকার পণ্য। আমি কিন্তু 60,000 টাকায় পণ্য ক্রয় করছি, এই দেখো 60,000 টাকায় পণ্য ক্রয় করছি সারা বছরের। এই 60,000 টাকার মধ্যে আমার নিম্নমান কত? 3,500। তাই তো আমি ফেরত দিছি 3,500 টাকা। তো আমি যদি ফেরত দেই, তাহলে আমার নিট ক্রয় কত? আমি বিয়োগ করলে বুঝতে পারবো। তাহলে আমি লিখবো ক্রয় প্রথম করে 60,000 টাকা মাইনাস ক্রয় ফেরত, কারণ ক্রয় ফেরত আসলে ক্রয়কে কমাবে। ওকে, এখন আমি 60,000 থেকে 3,500 বিয়োগ করে যদি আরও কাজ থাকে আমি নিচে বিয়োগফল নামাবো। আসলে এই অঙ্কে ক্রয় সংক্রান্ত আর কাজ নাই। ক্রয় সংক্রান্ত আর কী কাজ থাকতে পারে? আমাদের নেওয়া মিলে ক্রয় বাট্টা থাকতে পারে। সমন্বয় কী থাকতে পারে? সমন্বয় থাকতে পারে বিনামূল্যে পণ্য বিতরণ, থাকতে পারে হচ্ছে তোমার মুনাফাবিহীন পণ্য বিক্রয়, থাকতে পারে আমাদের অলিখিত তোমার হচ্ছে ক্রয় ফেরত। এই দফাগুলো আসলে আমাদের ক্রয় সংক্রান্ত থাকতে পারে, কিন্তু আমাদের এই অঙ্কে আসলে নাই। যেহেতু নাই, আমি তো কাজ করব না। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করে যে টাকাটা পাবো, এইটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে আমি নিট ক্রয় পেয়ে গেলাম। তাহলে আমি কী বললাম? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমে লিখব প্রারম্ভিক মজুত পণ্য, দ্বিতীয় লিখব নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য ছিল না, লিখি নাই, নিট ক্রয় লিখলাম। তৃতীয়ত ক্রয় সংক্রান্ত ব্যয়। এখন আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি কি, এটা একটু জানতে হবে। আর ক্রয় সংক্রান্ত ব্যয়টাই বা কি? পণ্য ক্রয় করতে গিয়ে যে ব্যয়গুলো হয়, এটাকে আমরা ক্রয় সংক্রান্ত ব্যয় বলি। ক্রয় সংক্রান্ত ব্যয়গুলোর মধ্যে কি কি পড়ে? ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে পড়ে মজুরি, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন বা শুধু পরিবহন, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, পণ্যের খালাস ব্যয়, জাহাজ থেকে পণ্য খালাস করতে নামাতে যে ব্যয়টা হয়, এগুলোকে আমরা মূলত ক্রয় সংক্রান্ত ব্যয় বলে থাকি। আমরা দেখব এই অঙ্কে আসলে এই দফাগুলোর মধ্যে কোনটা আছে। এই দফাগুলোর মধ্যে শুধু একটা আছে, মজুরি। এই যে মজুরি 6,000 টাকা আছে, এবং সমন্বয় মজুরি আবার কাজও আছে। তাহলে লিখবো মজুরি, প্রথম করে লিখবো 6,000। সমন্বয় কাজ দেখবো মজুরি বকেয়া আছে, বকেয়া থাকলে আমরা যোগ করি, আর অগ্রিম থাকলে আমরা বিয়োগ করি। কোনো ব্যয় যদি সমন্বয়ে বকেয়া থাকে আমরা যোগ করব, কোনো ব্যয় যদি সমন্বয়ে অগ্রিম থাকে আমরা বিয়োগ করবো। এই সমন্বয়ে বকেয়া মজুরি 500 টাকা। তাহলে আমি লিখবো যোগ বকেয়া, এই 500 টাকা। তাহলে আমাদের নিট মজুরি তাহলে এখন কত? 6,500 টাকা। ওকে, তাহলে আমাদের নেওয়া মিলে ছিল 6,000 টাকা, সমন্বয়ে বকেয়া ছিল 500 টাকা। তাহলে আমার মোট মজুরি বাবদ ব্যয় হবে কত টাকা? 6,500 টাকা। আমাদের কি আর কোনো ক্রয় সংক্রান্ত ব্যয় আছে? আমরা মজুরি বাদ দিয়ে যদি দেখি, পরিবহন আছে, জাহাজ ভাড়া আছে, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমাদের 3টা আইটেম শেষ। আমি আবারও একটু রিভাইজ করি। আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন বের করব, প্রথমে প্রশ্ন থেকে অর্থাৎ নেওয়া মিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য নিব, দ্বিতীয়ত আমরা নিট ক্রয় নিব, তৃতীয়ত আমরা ক্রয় সংক্রান্ত ব্যয় নিব। এই 3টা দফা আগে যোগ করব। তো এই 3টা দফার মধ্যে এই অঙ্কে আমি 2টা দফা পাইছি। এই যে এটা একটা পাইছি, এইটা একটা পাইছি। এই দুটা যদি যোগ করি আমরা বলবো 63,000 টাকা। এই 63,000 টাকাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতে আমার সারা বছরে আমার দোকানে কত টাকার আসল মাল ছিল, মূল কথা। এটাকে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলি। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই।
ওকে, তাহলে আমি 63,000 থেকে আমার সমাপনী মজুত পণ্য কত দেখতেছি 35,000 টাকা। এই সমাপনী মজুত পণ্য মানে কি, হিসাবকাল শেষে এই 63,000 টাকার মধ্য থেকে যত টাকার মাল আমি বিক্রি করতে পারি নাই, সমাপনী মজুত পণ্য মানে অবিক্রিকৃত পণ্য। তাহলে আমাদের মাল ছিল 63,000 টাকার আসল, তার মধ্যে বিক্রি করতে পারি নাই 35,000 টাকা। তাহলে আমি বিক্রি করতে পারছি কত টাকা, 28,000 টাকার মাল, আসল 28,000 টাকা। এই 28,000 টাকার মাল বিক্রি করছি কত টাকায়, 1,21,000 টাকায়। এই মূল বেসিকটা হচ্ছে এটা। তাহলে আমি যদি 28,000 টাকার মাল 1,21,000 টাকায় বিক্রি করি, এইটার মতো আমরা 8 টাকার মাল বিক্রি করছি 12 টাকা, এই যে বেসিকটা আমি আগেই বলছি, 8 টাকার মাল বিক্রি করছি 12 টাকা, তাহলে এখানে আমার লাভ কত, 4 টাকা। ঠিক তেমনিভাবে আমরা 28,000 টাকার মাল বিক্রি করছি কত টাকা, 1,21,000 টাকা, তাহলে আমার এখানে লাভ কত, 93,000 টাকা। এই লাভটাকে আমরা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা মোট মুনাফা নামে আখ্যায়িত করি। এটা আমাদের মোট মুনাফা। আমরা পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা পেয়েছিলাম হচ্ছে 93,000 টাকা। আসলে জায়গার স্বল্পতার কারণে আমি মিশিয়ে দিয়ে আবারও লিখলাম মোট মুনাফা 93,000 টাকা। আমি যখন আয় বিবরণী প্রস্তুত করব, বহুধা বিশিষ্ট আয় বিবরণী, বহুধা বিশিষ্ট আয় বিবরণীতে আমরা পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আসলে আমরা মোট মুনাফা পাই, আমরা মোট মুনাফা বের করছি। আর এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেব 3 নম্বর শিরোনাম হিসাবে। এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে পরিচালন ব্যয় বলতে কোন ব্যয়গুলোকে বুঝিয়ে থাকি, পরিচালন ব্যয় বলতে আসলে অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়কে আমরা বুঝিয়ে থাকি। তাহলে আমরা আমাদের প্রশ্নে এখন দেখব পরিচালন ব্যয়গুলো কী কী আছে। আমরা লিখব বাদ পরিচালন ব্যয়। তাহলে আমরা শুরু থেকে দেখি পরিচালন ব্যয়গুলো কী কী আছে। পরিচালন ব্যয় বলতে অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে আমরা শুরু থেকে আসি। আমাদের প্রথমে শেয়ার মূলধন ব্যয় না, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব ব্যয় না, ইজারা সম্পত্তি ব্যয় না, ক্রয় বিক্রয় কাজ হয়ে গেছে, কারণ রেওয়া মিলের কাজ একবার, আমি বলছি রেওয়া মিলের কাজ যেটা যেখানে চলে গেছে সেটা শেষ। তারপরে দালান কোঠা সম্পদ, কলকাবজা সম্পদ, এগুলো ব্যয় না। মজুরি ব্যয়, এটা প্রত্যক্ষ ব্যয়, এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমরা লিখে ফেলছি। বেতন, আমরা বেতন কাকে দেই, কর্মচারীদেরকে দেই। কর্মচারীকে আমরা বেতন কেন দেই, অফিস ও প্রশাসনের জন্যও দিতে পারি, আসলে বিক্রয়ের জন্যও দিতে পারি, বিক্রয় বন্টনের জন্য দিতে পারি। আমরা বেতন যে উদ্দেশ্যেই দেই না কেন, আসলে এটা পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখবো প্রথমেই বেতন। আমরা যেহেতু প্রথমে বেতন পাইছি, ব্যয় বেতন প্রথম ঘরে লিখবো 17,000 টাকা, কারণ কাজ আছে। বেতন আমি 17 মাসের জন্য প্রদান করছি। এখানে অগ্রিম 5 মাস আমরা কয় বের করছিলাম, অগ্রিম বেতন 5 মাসের জন্য 5,000 টাকা। তাহলে আমি জানি বকেয়া থাকলে আমরা যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব, কারণ আমি অগ্রিমটা যদি বাদ না দেই, অগ্রিমটা তো আমাদের চলতি সম্পদ। এই 17,000 টাকার মধ্যে চলতি সম্পদ 5 মাস 5,000 টাকা। তাহলে এই 17,000-এর মধ্যে অগ্রিমটা যদি বাদ দেই, যে চলতি হিসাবকালে আমার কর্মচারীর ব্যয়টা পাওয়া যাবে, তাই আমরা অগ্রিমটা বিয়োগ করি। তাহলে আমরা বেতন 17,000 থেকে যদি অগ্রিম বিয়োগ করি, আমরা পাবো দ্বিতীয় ঘরে 12,000। কাজ থাকলে প্রথম ঘরে কাজ করব। তাহলে বেতন হয়ে গেল। বেতনের পর আছে ভাড়া। ভাড়া বলতে আমি যে দোকানে ব্যবসা করতেছি সেই দোকানের ভাড়া আমাকে ঘর মালিককে প্রদান করতে হবে। তাহলে আমরা ভাড়া নগদ প্রদান করছি 5,500 টাকা, এটার কাজ আছে। তাহলে আমরা ভাড়া প্রথম ঘরে লিখবো 5,500। কাজটা কি, বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। তাহলে আমরা ভাড়া দেখতেছি কি আছে, একটু সমন্বয় গেলে বুঝতে পারবো। ভাড়া আমাদের এখানে আছে আসলে বকেয়া ভাড়া। তাহলে লিখবো যোগ বকেয়া 1,000 টাকা। আমি যোগ করলে কত পাবো, 6,500 টাকা পাবো। ওকে, তাহলে আমাদের ভাড়া হয়ে গেল। ভাড়ার পর আমরা দেখব কি আছে, ভাড়ার পর আছে অনাদায়ী পাওনা। আমরা অনাদায়ী পাওনাটাকে খুব গুরুত্ব সহকারে আসলে ট্রিট করব, কারণ আমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী করি আর যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী করি। আমরা অনাদায়ীটাকে আসলে একটা নির্দিষ্ট প্যাটার্নে লিখব। প্যাটার্নটা কি, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা রেওয়া মিলে দেখতেছি আমাদের অনাদায়ী পাওনা আছে 1,300 টাকা। এই রেওয়া মিলে অনাদায়ী পাওনা আসলে কী মিন করে, এটা লিখিত অনাদায়ী পাওনা। এটা দ্বারা মিন করে প্রাপ্য হিসাবের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যত টাকা আদায় করা সম্ভব নয়। এটা আমাদের আসলে পরিচালন ব্যয়। আমরা লিখব অনাদায়ী পাওনা প্রথম ঘরে 1,300। অনাদায়ী পাওনার সাথে আসলে এটা কিন্তু লিখিত অনাদায়ী পাওনা। আমরা এখন সমন্বয়ে যাব, কারণ অনাদায়ী পাওনার যে প্যাটার্নটা আছে, সমন্বয়ে আমাদের বাকি কাজ থাকবে। এই যে সমন্বয় 3, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়ের যোগ্য নয়, এইটাও আমাদের অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাবের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা আদায় করা সম্ভব হয় না, তাকে আমরা অনাদায়ী পাওনা বলি। তাহলে প্রাপ্য হিসাবের নিকট থেকে আসলে আমি কত টাকা আদায় করতে পারবো না, 2,000 টাকা আদায় করতে পারবো না। এটা কোথায় আছে, সমন্বয়ে আছে। একটা অনাদায়ী পাওনা কিন্তু আসলে রেওয়া মিলে আছে। এই যে রেওয়া মিলে যে অনাদায়ী পাওনাটা আছে, এটা লিখিত অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাবের কাছ থেকে 1,300 টাকা পাবো না, লিখিত। আমি আরও প্রাপ্য হিসাবের কাছ থেকে 2,000 টাকা পাবো না, এটা অলিখিত। লিখিত এবং অলিখিত দুইটা মিলে আমাদের অনাদায়ী পাওনা নির্ধারণ হবে। তাহলে আমরা তাই অনাদায়ী পাওনা প্রথম ঘরে লিখছি 1,300। এই যে যোগ লিখিত অনাদায়ী পাওনা, এই যে লিখিত
অনাদায়ী পাওনা 2000। এই দুইটা মিলে আসলে মোট অনাদায়ী পাওনা, এই মোট অনাদায়ী পাওনা 3300। তাহলে প্রাপ্য হিসেবের কাছ থেকে আসলে 3300 টাকা পাওয়া যাবে না। আর আমাদের প্যাটার্নটা কি, অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করব। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কোথায় থাকবে, সমন্বয় থাকবে। এই যে বলা আছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনার সঞ্চিতি আসলে রাখতে হবে, এই যে স্পষ্ট বলা আছে, দেখছো? এটা কি মিন করে, প্রাপ্য হিসাবের নিকট হতে সন্দেহ করা ভবিষ্যতে আরও টাকা নাও পেতে পারি। তাহলে প্রাপ্য হিসাবের কত পার্সেন্ট সন্দেহ করবো, 10%। তাহলে আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত আছে, আমাদের রেওয়া মিলে দেখি একটু, রেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে 25,000 টাকা। একটু ভালো করে দেখো, রেওয়া মিলে প্রাপ্য হিসাব 25,000 টাকা আছে। এইখান থেকে আমাদের যেটা অলিখিত অনাদায়ী পাওনা সেটা বাদ দেওয়ার পর পার্সেন্ট কাটতে হবে। তাহলে অলিখিত অনাদায়ী পাওনা 2000। তাহলে আমাদের এখন আমার নিট প্রাপ্য হিসাব কত, 23,000। এই 23,000-এর উপর সন্দেহ করব যে আরও 10% নাও পেতে পারি, তাহলে 10% কত বাড়াবে, 2,300 টাকা। তাহলে এইটাই হচ্ছে এই যে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে 2,300 টাকা। এখন প্রশ্ন যে আমরা লিখিত অনাদায়ী পাওনাটা আসলে পার্সেন্ট কাটার সময় বাদ দিই না কেন? লিখিত অনাদায়ী পাওনা বাদ দেয় না এই জন্য, এটা তো হিসাবভুক্ত হয়েছে, তার মানে এটা অলরেডি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া আছে। সমন্বয় যেটা আছে, সমন্বয় মানে কি, টোটালি হিসাবভুক্ত হয়নি, রেওয়া মিলে টোটালি হিসাবভুক্ত হয়নি। তো সমন্বয়ে আমাদের অনাদায়ী পাওনা কত, 2,000। এই 2,000 টাকা প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় সাধন করা নেই। তাহলে 25,000 টাকা থেকে আরও পাবো না কত, 2,000। আর এই 1300 টাকা সমন্বয় সাধন করা আছে, মানে বাদ দেওয়া আছে। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমাদের প্যাটার্নটা আমি কি বললাম একটু আবারও বলি। অনাদায়ী পাওনার ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা সমন্বয়ে থাকবে, সমন্বয়ে থাকলে ওটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি ছিল 10%। আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি রেওয়া মিলে থাকবে, রেওয়া মিলে কিন্তু পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি নেই। যেহেতু নেই আমি বিয়োগ করব না, তাই আমি অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনার সাথে যোগ করে দ্বিতীয় ঘরে দেব 5,600 টাকা। এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের অনাদায়ী পাওনার কাজও হয়ে গেল। এরপরে আমাদের ফেরত হবে না, আয়কর হবে না, লভ্যাংশ প্রদান হবে না, সংরক্ষিত আয় হবে না, ব্যাংক জমা হবে না। সমন্বয়, কারণ আমাদের আর কোনো ব্যয় নেই। 1 নম্বর সমানের কাজ হয়ে গেছে, 2 নম্বরের সমানের কাজ হয়েছে, 3 নম্বরের কাজ হলো, 4 নম্বরে এই যে দালান কোটার উপর 5% এবং কল কাবজার উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। অবশ্যইটা আছে পরিচালন ব্যয়। দালান কোটার 5%, কল কাবজার 10%। তাহলে দালান কোটা কত আছে দেখি আমরা। দালান কোটা 40,000, 40,000-এর 5% অবস্থায়, যে দালান কোটার অবস্থায় আমরা 40,000 5% 2,000 টাকা বের করবো। আর কল কাবজা 60,000, কল কাবজার অবস্থায় 60,000-এর 10% 6,000 টাকা আমরা বের করে বসে দিলাম। ওকে, এরপরে আমাদের আর কি ব্যয় আছে, সমন্বয় দেখি আমরা। সমন্বয় 4, তারপরে 5 সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে, এটা ব্যয় না। তাহলে আর আসলে সমন্বয়ে কোনো ব্যয় নেই। কিন্তু আমাদের রেওয়া মিলে একটা দফা ছিল ইজারা সম্পদ। এটা কিন্তু আমাদের এই যে ইজারা সম্পদ, ইজারা সম্পদ মানে আমরা আসলে কোনো সম্পত্তি লিজ নিছি, সেটা হতে পারে বিল্ডিং, সেটা হতে পারে মেশিনারিজ। আমরা 10 বছরের ব্যবহারের জন্য আমরা লিজ নিছি। তাহলে আমি ইজারা সম্পত্তি লিজ নিছি কত টাকা, 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা যে লিজ নিছি এটা আমি ক্রয় করি নাই, আমি আসলে লিজ নিছি। আমি এই 10,000 টাকার বিনিময়ে ওই সম্পত্তিটা 10 বছর ব্যবহার করব। আসলে ওই সম্পত্তির মালিকানা আমি অধিকার পাবো না, মালিকানার অধিকার পাবো না, জাস্ট আমি ব্যবহারের অধিকার পাবো 10 বছর। যেহেতু এই সম্পদের মালিক আমি না, তাই এটার আমি অবশ্যই কাটতে পারবো না। এটা আমি কি কাটবো, অবলোপন কাটবো। কেন অবলোপন কাটবো, কারণ 10 বছর পর এই সম্পত্তিটা আমি রিটার্ন করব। যার সম্পত্তি আমি লিজ নিছি বা ইজারা নিছি সে আমাকে আর 10,000 টাকা ফেরত দিবে না। তাহলে 10 বছর ব্যবহার করার শর্তে আমি তাকে 10,000 টাকা দিছি। তাহলে প্রতি বছর আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা শূন্য করতে হবে, মানে কমাতে হবে। কমাতে কমাতে একটা নির্দিষ্ট বছরে গিয়ে আসলে শূন্য হয়ে যাবে। তাহলে সমানুপাতিক হারে কমাবো। তাহলে আমি 10 বছরের জন্য 10,000 টাকা নিছি, তাহলে প্রতি বছর আমি ক্ষয় দেখাবো বা অবলোপন দেখাবো 1,000। ইজরা সম্পত্তির ক্ষেত্রে আসলে অবলোপন দেখাতে হয়। আর যখন আমি সম্পত্তির মালিক আমি স্পর্শ করা যাবে তখন আমরা অবশ্যই কাটি। তাহলে আমরা লিখবো ইজারা সম্পত্তির অবলোপন। আমি যদি 10,000-কে 10 দ্বারা ভাগ করি, প্রতি বছরের জন্য 1,000। আমাদের আর কি কোনো পরিচালন ব্যয় আছে, A to Z চেক করলাম, আর কোনো পরিচালন ব্যয় নেই। তাহলে এখন এই 12,000, 6,500, 5,600, 2,000, 6,000, 1,000 আমি যোগ করলে আমি পরিচালন ব্যয় পাবো 33,100। আমি মোট মুনাফা 93,000 টাকা থেকে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি, তাহলে আমরা এখানে টাকা দেখতেছি 59,900। এইটাকে আমরা নর্মালি পরিচালন মুনাফা নামে আখ্যায়িত করি। কখন পরিচালন মুনাফা নামে আখ্যায়িত করি, যখন আমার প্রশ্নে অপরিচালন আয় বা অপরিচালন ব্যয়, মানে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় দুইটাও থাকলে আমরা লিখি পরিচালন মুনাফা। আর অপরিচালন আয় আর অপরিচালন ব্যয়ের যে কোনো একটা থাকলে আমরা, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেও আমরা লিখি পরিচালন মুনাফা। কিন্তু এই অঙ্কে আমাদের অপরিচালন আয়ও নাই, অপরিচালন ব্যয়ও নাই। অপরিচালন আয়ের মধ্যে আমরা নিয়মিত কি পাই, আমরা পাই বিনিয়োগের সুদ, আমরা পাই উপভাড়া, এগুলো অপরিচালন আয়।
অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা নিয়মিত কী পাই? ঋণের সুদ পাই। তাহলে আমাদের এই অঙ্কে কি বিনিয়োগের সুদ, ঋণের সুদ, উপভাড়া এগুলো আছে? নেই। যেহেতু নেই, তাহলে আমাদের 4 নম্বর ধাপও আর হবে না, 5 নম্বর ধাপও আর হবে না। তাই এই ফলাফলটাকেই আমরা লিখে দেবো নিট মুনাফা বা নিট লাভ। আমাকে তো লাভ বের করতে বলছে, নিট মুনাফা বা নিট লাভ। আমরা খুব সহজে আসলে ক্ষয়ের আনসার করে ফেলতে পারলাম। এই যে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারলাম। আমাদের খ ডান। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গয়ে বলছে বছর শেষে শেয়ার মালিকদের স্বত্ব ও দায় সমূহ নির্ণয় করো। আমরা হিসাবকাল শেষের দিনে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। আর্থিক অবস্থার বিবরণীতে আসলে দুইটা পার্ট থাকে। আমরা প্রথমে মোট সম্পদ নির্ণয় করি, তারপরে আমরা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করি। এখানে আসলে আমাকে সে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য সমাপনী রক্ষিত আয়ের জের লাগবে। আমাদের প্রশ্নে গয়ে দেওয়া নাই যে সমাপনী রক্ষিত আয়ের জের এত টাকা ধরে আসলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করো। কারণ সমাপনী রক্ষিত আয়ের বা সংরক্ষিত আয়ের জেরটা হচ্ছে শেয়ার মালিকদের শর্তের মধ্যে পড়ে। এটা ছাড়া আমি শেয়ার মালিকদের শর্তের পরিমাণ নির্ণয় করতে পারবো না। তাই আমরা প্রথমেই আসলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করে নিব। এটা এডিশনাল আসলে এক্সট্রা হিসাবে আমরা লিখব গ লিখে আমরা কি করব? প্রথমে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমি প্রথমে কি করব? আমাদের রেওয়া মিলে যে প্রারম্ভিক সংরক্ষিত আয় আছে এটা নিয়ে আমি আসলে এটা করা শুরু করব। আমরা প্রথমে লিখব প্রারম্ভিক সংরক্ষিত আয়, রেওয়া মিলে ছিল 40,000 টাকা। এই বছরে আমরা খ হতে নিট লাভ বের করছি কত? এটা খ থেকে পাইছি, কিন্তু আমরা নিট লাভ পাইছি আসলে 59,600 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে চলতি বছরে নিট লাভ যোগ করব। যোগ করলে আসলে আমরা এই বছরে আমাদের প্রতিষ্ঠানে মোট মুনাফা পাবো, যে কত টাকা মোট মুনাফা আছে। 1,09,900 টাকা আসলে কারবারে মুনাফা আছে। বিগত বছর থেকে আসছে 40,000, চলতি বছরের নিট মুনাফা হচ্ছে 59,900। তাহলে আমাদের কারবারে মুনাফা এখন এই বছরের জন্য আছে 1,09,900। আর এই 1,09,900 থেকে আমরা বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করব। এই বিভিন্ন পক্ষ কারা? যেমন সরকার আমাদের কাছ থেকে লভ্যাংশ পাবে, সরকার একটা পক্ষ। তারপরে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবে, সরকার পাবে আয়কর, সরকার আয়কর পাবে, সরকার একটা অংশ। শেয়ার হোল্ডাররা পাবে লভ্যাংশ, শেয়ার হোল্ডাররা একটা অংশ। এবং আমরা ভবিষ্যতের জন্য কিছু টাকা সরিয়ে রাখবো, যেটাকে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা বলি, এটা একটা অংশ। তাহলে আমরা আসলে এই লাভটা থেকে আমরা 3টা মুনাফা বন্টন করব। এই জন্য আমরা লিখি বাদ মুনাফা বন্টন দফা সমূহ। আর এই মুনাফা বন্টন দফা সমূহ লিখে আমরা রেওয়া মিল থেকে সবসময় 2টা আনবো। রেওয়া মিল দিকে আনবো ডেবিট দিকের আয়কর, আর রেওয়া মিল থেকে আনবো ডেবিট দিকের লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আমাদের 2টাই আছে। রেওয়া মিলে দেখো আয়কর 5,000, লভ্যাংশ প্রদান 15,000। রেওয়া মিলে এর বাইরে মুনাফা বন্টন দফা সমূহ চিরন্তন সত্য, আর কেউ আসবে না। তাহলে প্রথমে রেওয়া মিল থেকে লিখবো আয়কর, প্রথম ঘরে লিখলাম 5,000, তারপরে লিখবো লভ্যাংশ প্রদান, প্রথম ঘরে 15,000। হ্যাঁ, আয়করের একটা কাজ থাকতে পারে রেওয়া মিলে, যদি পুরাতন আয়কর থাকে আমরা আয়কর থেকে পুরাতন আয়করটা বিয়োগ করব। লভ্যাংশ প্রদানের কোনো কাজ থাকে না। তাহলে আয়কর নিলাম 5,000, কাজ নেই, লভ্যাংশ প্রদান নিলাম 15,000 টাকা। রেওয়া মিল থেকে 2টা কাজ আমরা কিন্তু মুনাফা বন্টন দফা সমূহ হিসেবে নিয়ে নিলাম। এরপরে কি আসবে? আমাদের সমন্বয় থেকে বাকি 2টা আসবে। সমন্বয় থেকে আসবে একটা প্রস্তাবিত লভ্যাংশ। এই অঙ্কে কি প্রস্তাবিত লভ্যাংশ আছে? আমরা দেখতেছি প্রস্তাবিত লভ্যাংশ নাই, বাতিল। এখন আমরা দেখব ভবিষ্যৎ ব্যবস্থায় টাকা স্থানান্তর আছে কিনা, নিট লাভের টাকা সরিয়ে রাখছে কিনা। হ্যাঁ আছে, এই দেখো সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। তাহলে সঞ্চিত তহবিলে কত টাকা স্থানান্তর করতে বলছে? লাভ থেকে 5,000 টাকা। এটা আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা। এই লিখবো সঞ্চিত তহবিলে স্থানান্তর 5,000 টাকা। তাহলে আমি 5,000, 15,000, 20,000, 5,000, 15,000, 5,000, এই 25,000 টাকা আমরা এই 1,09,000 টাকা থেকে মুনাফা বন্টন করব। তাহলে 1,09,900 টাকা থেকে আমরা যদি 25,000 টাকা বন্টন করি, তাহলে হিসাবকাল শেষে আমাদের সংরক্ষিত আয়ের জের অর্থাৎ মুনাফা কত টাকা রয়ে যাবে? রয়ে যাবে 74,900 টাকা। এটাই আমরা লিখব সমাপনী সংরক্ষিত আয়। এটা চলমান প্রক্রিয়া। এই বছর শেষে এটা সমাপনী জের, আগামী বছরে 22 সালে গিয়ে এটা আবার প্রারম্ভিক হবে। আবার আগের মতো এখানে এই প্রারম্ভিকের সাথে নিট লাভ যোগ হবে, চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। তাহলে আমরা আসলে আমাদের সমাপনী সংরক্ষিত আয়টা বের করে নিলাম। এটা ছাড়া আমরা আসলে এখানে শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় নির্ণয় করতে পারবো না। সমাপনী সংরক্ষিত আয়ের জের নির্ণয় করার পর এখন আমরা আসলে
শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়ের পরিমাণ নির্ণয় করব। শেয়ার হোল্ডারদের শর্ত দায়ের পরিমাণ বলতে আসলে আমরা আমাদের যে মৌলিক হিসাব সমীকরণের রাইট সাইড আছে এই রাইট সাইডের এলিমেন্ট বের করব L প্লাস SE। ওকে, আমাদের এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কী করি, আমরা প্রথমে মোট সম্পদ বের করি অর্থাৎ এ বের করি, দেন আমরা L প্লাস এসিতে স্টক হোল্ডার ইকুইটি আমরা নির্ণয় করি। আমাকে কিন্তু এখানে গয়ে বলছে যে শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়সমূহ নির্ণয় করো, তো শেয়ার হোল্ডারদের শর্ত দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাকে এটা রাইট সাইডের এলিমেন্ট বের করতে হবে। তাই আমরা লিখব শেয়ার মালিকানা শর্ত দায় টাকা, তার উপরে লিখবা কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী ব্রাকে আংশিক, তার নিচে লিখবা 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য লিখবা শেয়ার মালিকানা শর্ত ও দায় টাকা, বাস এনাফ। তারপরে প্রথমে আমি কী বের করব, শেয়ার মালিকানা শর্ত বের করব। আমি একটু এখানে আসলে ভিন্নভাবে করে দিচ্ছি, আমরা এইটাকে দুইটা পার্টে বিভক্ত করতেছি, একটা শেয়ার মালিকানা শর্ত আর একটা দায়। আমরা যদি বইয়ে দেখি, বইয়ে কি করে, প্রথমে অনুমোদিত মূলধন লেখে, তারপরে ইস্যু, বিলি, তলব, আদায় লেখে, দেন সঞ্চিতি উদ্বৃত্ত লেখে। আমরা ওইটা না করে আমরা শেয়ার মালিকানা সত্ত্ব দিয়ে শেয়ার মালিকানা সত্ত্বের যে দফাগুলো আছে ওগুলো লিখবো, তারপরে লিখবো দীর্ঘমেয়াদী দেয়, চলতি দেয়। আসলে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, তুমি নির্দ্বিধায় লিখবা, তুমি এখানে পূর্ণ মার্ক পাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা প্রথমেই লিখবো শেয়ার মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকানা সত্ত্ব মূলত 5টা দফা নিয়ে গঠিত হয়। শেয়ার মালিকানা সত্ত্বের মধ্যে থাকে শেয়ার মূলধন, থাকে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, 3 থাকে শেয়ার অধিহার, 4 থাকে সমাপনী সংরক্ষিত আয়ের জের, 5 থাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই 5টা দফা নিয়ে আসলে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব পেয়ে থাকি। আমি আবারও বলতেছি, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বতে 5টা দফা থাকে। 1 শেয়ার মূলধন, 2 সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, 3 শেয়ার অধিহার, 4 সমাপনী সংরক্ষিত আয়ের জের, 5 লভ্যাংশ সমতাকরণ তহবিল। আমরা এই অঙ্কে দেখব এইখানে আসলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব হিসেবে কী কী আছে। প্রথমেই আমরা দেখতেছি আছে শেয়ার মূলধন, এই 80,000 টাকা। প্রথমেই লিখব যে শেয়ার মালিকানা সত্ত্ব, লিখব শেয়ার মূলধন, আমি লিখব প্রথম ঘরে 80,000 টাকা। এই শেয়ার মূলধনটা আসলে বিলিখিত শেয়ার মূলধন, কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা সরকারের কাছ থেকে 10,000 শেয়ার নিয়ে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে 1 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধন লাভ করছে। ওকে, এই 10,000 শেয়ারের মধ্যে এই কোম্পানি 80,000 শেয়ার আসলে বিলি করছে বা বিক্রি করছে। তার মানে এটা কিন্তু আসলে শেয়ার মূলধন মানে বিলিকৃত মূলধন, আমরা এটা লিখলেই এনাফ। ওকে, প্রথমে শেয়ার মূলধন লিখে ফেললাম, তারপরে আমরা লিখব সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি। এই অঙ্কের রেওয়া মিলে সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি নেই, কোথায় আছে, এই যে আমাদের সমন্বয় নিট লাভের টাকাই দেখো, সঞ্চিতি তহবিল 5,000 টাকা স্থানান্তর করতে হবে। এটা তো আমাদের নতুনভাবে সঞ্চিতি তহবিল তৈরি হলো, তাই আমরা লিখবো এই যে সঞ্চিতি তহবিল 5,000 টাকা। ওকে, আমাদের 2 নম্বর দফা হয়ে গেল। এরপরে আসবে শেয়ার অধিহার, এই অঙ্কে শেয়ার অধিহার নাই। 4 নম্বর দফা হিসাবে আসবে সমাপনী সংরক্ষিত আয়, এই যেটা আমরা একটু আগে বের করে নিলাম। আমরা একটু আগেই বললাম যে আমরা যখন L প্লাস SE বের করব, আমাদের এসির মধ্যে আসলে সমাপনী সংরক্ষিত আয়টা লাগবে। এই জন্য আমরা আসলে বাড়তি হিসাবে সমাপনী সংরক্ষিত আয়টা নির্ণয় করার লক্ষ্যে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করলাম। সেইখান থেকে আসলে আমরা নিয়ে আসলাম এই যে সমাপনী সংরক্ষিত আয়, এই যে 74,900। 4 নম্বর দফা গেল। 5 নম্বর দফা হিসেবে আসবে লভ্যাংশ সমতাকরণ তহবিল, ওই দফাটা নাই। তাহলে আমাদের 5টা দফার মধ্যে এই অঙ্কে 3টা দফা আছে, এই 1, এই 2, এই হচ্ছে 3, এই 3টা দফা আছে। নাইকে শেয়ার অধিহার, নাইকে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই 5টা দফাকে নিয়ে আমরা লিখব শেয়ার মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের শর্ত। তোমরা নির্ভয়ে লিখবা, তুমি পূর্ণাঙ্গ মার্ক এখানে পাবা। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। তার মানে আমাদের এখানে এসি বের হয়ে গেল। এখন আমরা এল বাইর করব। এল আমাদের 2টা পার্ট নিয়ে গঠিত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই, তাহলে দীর্ঘমেয়াদী দায় লিখবো না। তাহলে এখন আমরা কি লিখবো, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এই চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, প্রথমে চলতি দায় লিখবো, দেন ভবিষ্যৎ ব্যবস্থা লিখবো। আমরা নিয়মিত চলতি দায় 5টা জানি, এই 5টা কী কী আছে আমরা রেওয়া মিল থেকে দেখবো। আমরা আমাদের সেলে যাই, ব্যাংক জমাতিরিক্ত নাই, বাতিল। প্রদেয় বিল নাই, বাতিল। আমাদের প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব লিখবো। এই যে প্রদেয় হিসাব 12,000 টাকা আছে, এই যে প্রথমে লিখবো প্রদেয় হিসাব 12,000 টাকা। 3 নম্বর দফা হিসেবে 4 নম্বর দফা হিসেবে লিখব বকেয়া ব্যয়। আমাদের বকেয়া ব্যয় আছে, এই সময়ের নাম্বার যদি আমি 2 আসি, বকেয়া মজুরি আছে, বকেয়া ভাড়া আছে। এই যে আমরা লিখব বকেয়া মজুরি, বকেয়া ভাড়া। তাহলে আমি মজুরি 500 টাকা প্রদান করি নি, ভাড়া 1,000 টাকা প্রদান করে নিই, তাহলে আমি তো আসলে ঋণী আছি, এটা আমাদের চলতি দায়। ওকে, তারপরে আমরা আনবো অগ্রিম আয়, এখানে কোনো আয় অগ্রিম নেই, তাহলে আমাদের এই কটা চলতি দায়।
আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা কি থাকে? ভবিষ্যৎ ব্যবস্থা থাকে সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে, নতুন আয়কর সঞ্চিতি, সমন্বয়ে যদি প্রস্তাবিত লভ্যাংশ থাকে, সমন্বয়ে যদি কল্যাণ তহবিল থাকে, এই 3টা দফাকে আমরা বলি ভবিষ্যৎ ব্যবস্থা। কি কি আমি আবারও বলি, সমন্বয়ে যদি নতুন আয়কর সঞ্চিতি থাকে অর্থাৎ সমন্বয়ের আয়কর সঞ্চিতি, সমন্বয়ের প্রস্তাবিত লভ্যাংশ, সমন্বয়ের কল্যাণ তহবিল, ওকে, এই 3টাকে আমরা বলি ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় একসাথে থাকে, যেহেতু একটাও নাই তাই আমরা এই 3টা দফা যোগ করে আমরা চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা পাবো। তাহলে আমরা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব পেলাম 1,59,000 টাকা, 59,900 টাকা এখানে হবে 1,59,900 টাকা। ওকে, এই 1,59,900 টাকার সাথে আমি চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা যোগ করব 13,500 টাকা। তাহলে আমি যদি 1,59,900 সাথে 13,500 যোগ করি, তাহলে আমরা মোট শেয়ার হোল্ডারদের শর্ত দায় পাবো 1,73,400 টাকা। আমরা খুব সহজে আসলে করে ফেলতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।